বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে মানুষের ঢল। সিলেটে মধ্যরাতে হামলার শিকার আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতা মিসবাহ। কবি হেলাল হাফিজকে মরণোত্তর পদক দিতে চায় রাষ্ট্র। বেড়েই চলেছে রোনালদোর গাড়ির সংখ্যা, নতুন যুক্ত হলো দ্য এক্সএম। সন্তান কোলে চমকে দিলেন রাধিকা। স্বাগত জানাচ্ছি দৈনিক আমার বাংলার প্রতিদিনের বুলেটিনে। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে সাধারণ মানুষের ঢল নেমেছে আজ। শনিবার ভোর থেকেই বিভিন্ন সংগঠন ও স্কুল কলেজের শিক্ষার্থীরা ব্যানার, ফেস্টুন নিয়ে স্মৃতিসৌধে আসেন। সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন দল ও অঙ্গ সংগঠন শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন। এদিন প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদনের পর সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাতে আসেন। সকাল 7:05 বুদ্ধিজীবীদের প্রতি সর্বপ্রথম শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এরপর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার দেয় 3 বাহিনীর একটি দল। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য ও যুদ্ধাহত উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা শনিবার সকাল 7:22 মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এবং সকাল 8:30 রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে। অর্পণের মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান। সকাল 8:30 থেকে সর্বস্তরের জনগণ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। দেখা গেছে স্মৃতিসৌধের ভেতর থেকে বাইরে পর্যন্ত মানুষের দীর্ঘ লাইন। এ সময় শহীদ পরিবারের সদস্যরা তাদের প্রিয়জনের কবরের পাশে দাঁড়িয়ে তাদের স্মৃতিচারণ করেন। অনেকেই কবরের পাশে চোখের পানি ফেলেন। শ্রদ্ধা নিবেদন শেষে অনেক সাধারণ মানুষকেও শহীদদের কবরের সামনে নীরবে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। শহীদ বুদ্ধিজীবীদের যে আইডিয়ালস, তাদের যে লড়াই, সেটাকে আমরা ধারণ করি। ঠিক 71-এ যেভাবে ঠক ঠক করে ওনাদেরকে ধরে নিয়ে গিয়েছিল পাক হানাদার বাহিনী এবং তাদের দোসররা, আপনি একই পুনরাবৃত্তি কিন্তু আমরা জুলাই দেখেছি। আমরা 1971 সালে বহু মানুষের আত্মত্যাগের পর, বহু শহীদ বুদ্ধিজীবীর আত্মত্যাগের পর আমরা স্বপ্নের বাংলাদেশ গড়তে ব্যর্থ হয়েছিলাম, একদলীয় মানসিকতার জন্য, একটা দলের ব্যর্থতার জন্য। আজকে কোনোভাবেই যেন সেই ব্যর্থতার পুনরাবৃত্তি না হয়। আমাদের তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গড়ার যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নস্যাৎ না করি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নষ্ট না করি, সেটাই যেন আমাদের প্রত্যয় হয়। আবার অনেককে ফাতেহা পাঠ করে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করতে দেখা গেছে। 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। এদেশের স্বাধীনতা ও মুক্তি সংগ্রামের ইতিহাসের মর্মান্তর একদিন। বিজয়ের উষালগ্নে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হারানোর দুঃসহ যন্ত্রণার দিন। 9 মাসের রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের শেষ লগ্নে বাঙালি যখন চূড়ান্ত বিজয়ের দ্বার প্রান্তে, ঠিক তখনই 1971 সালের 14 ডিসেম্বর রাজাকার আল বদর, আল শামস ও শান্তি কমিটির সদস্যরা মেতে ওঠে দেশের বুদ্ধিজীবীদের বর্বরচিত হত্যাযজ্ঞে। বিজয়ের চূড়ান্ত মুহূর্তে বাঙালি মেধার সে নৃশংস নিধনযজ্ঞ গোটা বিশ্বকে হতবিহ্বল করে তোলে। আওয়ামী লীগের 3 বারের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ মধ্যরাতে হামলার শিকার হয়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত 3:30টার দিকে তাকে সিলেট নগরের সাগর দিঘির পাড় এলাকা থেকে উদ্ধার করে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে যান। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম হামলাটির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, হাসপাতাল সূত্রে পুলিশ হামলার বিষয়টি জানতে পেরেছে। পুলিশ বিষয়টি জানার আগেই মিসবাহ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে চলে যান। তবে কোথায় ও কিভাবে এই ঘটনা ঘটেছে তা বিস্তারিত জানতে অনুসন্ধান চলছে। জানা গেছে, গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে মিসবাহ উদ্দিন আত্মগোপনে আছেন। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে হামলার অভিযোগে সম্প্রতি তার বিরুদ্ধে একাধিক মামলাও হয়। তাই পুলিশের চোখ এড়িয়ে রাতের বেলা তিনি মাঝে মধ্যে আত্মগোপনে থাকা বাসাটি থেকে বেরোতেন। বৃহস্পতিবার দিবাগত রাত 12টার দিকে মিসবাহ উদ্দিন একটি সিএনজি চালিত অটোরিকশায় সিলেট নগরের সুবি বাজার এলাকার যাওয়ার পথে একদল দুর্বৃত্ত তার পথরোধ করে অপহরণ করে নিয়ে যায়। তো পরে দিবাগত রাত 3:30টার দিকে তাকে রক্তাক্ত অবস্থায় নগরের সাগর দিঘির পাড় এলাকা থেকে উদ্ধার করা হয়। ভোর রাত 4টার দিকে তাকে নগরের সোভানীঘাট এলাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। মিসবাহ উদ্দিনের এক নিকটাত্মীয় নাম প্রকাশ না করার শর্তে বলেন,
দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করেছে। এতে তিনি গুরুতর আহত হন। রাতেই তার অস্ত্রোপচার হয়। পরে গতকাল শুক্রবার দুপুরের দিকে তাকে হাসপাতাল থেকে নিরাপদে নিয়ে আসা হয়েছে। এখন তিনি শঙ্কামুক্ত। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে মিসবাউদ্দিন এখন কোথায় ও কি অবস্থায় আছে তা কেউ নিশ্চিত করে বলতে পারছেন না। এছাড়া কারা তার উপর হামলা করেছে তাও জানা যায়নি। এ বিষয়ে কথা বলার জন্য তার স্ত্রী, ভাই, মেয়ে ও ভাগ্নের মুঠোফোন নম্বরে একাধিকবার কল করলেও তারা সাড়া দেননি। যোগাযোগ করলে সিলেট মহানগরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক বলেন, বিভিন্ন সাংবাদিকদের সূত্রে হামলার বিষয়ে খবর পেয়েছেন তিনি। লিখিতভাবেও কেউ অভিযোগ করেননি। তবে পুলিশ ঘটনার আদ্যোপান্ত জানতে চেষ্টা করছে। মেজবাউদ্দিন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। তিনি মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া সিলেট জেলা জজ কোর্টে তিনি সরকারি কৌঁসুলির দায়িত্ব পালন করেন। এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। অমর এই পঙ্গতির রচয়িতা কবি হেলাল হাফিজকে মরণোত্তর 21শে পদক বা স্বাধীনতা পুরস্কারের মতো রাষ্ট্রীয় পদক দেওয়া যায় কিনা, সেজন্য সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা যা করার আছে তা করা হবে। অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী একথা জানিয়েছেন। হেলাল হাফিজকে তো আমরা 21শে পদক বা স্বাধীনতা পদক কখনো দেইনি। ফলে উনি এটা পাওয়ার জন্য লিখেননি, কিন্তু এটা দেওয়াটা আমাদের জাতির দায়িত্ব ছিল, কিন্তু ওনাকে দেওয়া হয়নি। ফলে এই জিনিসগুলোর ক্ষেত্রে আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ে কী করার আছে আমরা সেটা দেখব এবং সেটা আমরা নিশ্চয়ই শুনতে পাবেন। এ বিষয়ে সাংবাদিকেরা দ্রুত কিছু শুনবেন বলেও মন্তব্য করেন তিনি। আজ শনিবার রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে সদ্য প্রয়াত কবি হেলাল হাফিজের জানাজা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মোস্তফা সরোয়ার ফারুকী। মানুষজন নিঃসঙ্গতম কবি বলে, আপনার এগুলো ভাবতে কেমন লাগে? তো তিনি আমাকে একটা কথা বলেছিলেন, কই আমি তো নিঃসঙ্গ না, তোমরা কি আমাকে ভালোবাসো না? চাচুর একটা জীবনী লিখছিলেন উনি, আমাকে বলেছিল, আমার বোনকে বলেছিল যে আমি যদি এই জীবনীটা শেষ করতে না পারি তাহলে তোর আব্বুকে বলবি এই জীবনীটা যেন আমার শেষ করে দেয়। মন্ত্রণালয়ের কাছে আবেদন থাকবে যে তার জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী ইত্যাদির কে কেন্দ্র করে যেন ভালো আয়োজন করা হয়, বিশেষ করে বাংলাদেশের সংস্কৃতি এবং কবিতা এগুলোকে কেন্দ্র করে যেন যথাযথ পদক্ষেপ নেওয়া হয়। জানাজা শেষে প্রয়াত হেলাল হাফিজের প্রতি বিভিন্ন পর্যায়ের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। গতকাল শুক্রবার কবি মারা গেছেন। আজ বাদ জোহর জাতীয় প্রেস ক্লাবে জানাজা শেষে পরে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করার কথা রয়েছে। বাংলা একাডেমিতে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী সাংবাদিকদের বলেন, কবি হেলাল হাফিজের খুব বেশি বই বের হয়নি, কিন্তু তারুণ্য ও যৌবনের গান বললেই হেলাল হাফিজের কথা মনে পড়ে। এটি তার অর্জন, কিন্তু এর বাইরেও তিনি অনেক কবিতা লিখেছেন, একাকিত্বের কবিতা লিখেছেন, প্রেমের কবিতা লিখেছেন। বাংলাদেশের সংস্কৃতি জগৎ তার শূন্যতা বোধ করবে। এক বইতেই তিনি সংস্কৃতিতে তার অবস্থান চিরস্থায়ী করে গেছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংস্কৃতি উপদেষ্টা বলেন, হেলাল হাফিজ তার কবিতাতেই বেঁচে থাকবেন। কবি বেঁচে থাকেন তার কবিতায়, তার কবিতাই তাকে বাঁচিয়ে রাখবে। তবে সংস্কৃতি মন্ত্রণালয়ের কি কি দায়িত্ব আছে, কবি হেলাল হাফিজকে নিয়ে কি করা যায়, কি করণীয় আছে তা নিয়ে কাজ করা হবে। তিনি বলেন, আমি নিশ্চিত আপনারা দ্রুত কিছু শুনবেন। মাঠে ফুটবল আর মাঠের বাইরে বিলাসবহুল গাড়ি। ক্রিস্টিয়ানো রোনালদোর জীবনে দুই অন্যতম অনুষঙ্গ। মাঠে গোলের পর গোল করে যাওয়া পর্তুগিজ মহাতারকার অন্যতম শখ হলো বিলাসবহুল গাড়ি সংগ্রহ করা। বিভিন্ন সময় রোনালদোর সেই গাড়িগুলো নিয়ে প্রতিবেদনও হয়েছে। তবে নতুন খবর হচ্ছে, রোনালদোর সংগ্রহে যুক্ত হয়েছে নতুন আরেকটি গাড়ি। যদিও রোনালদো নিজে এই গাড়ি কেনেননি, এটি তিনি পেয়েছেন উপহার হিসেবে। শুধু রোনালদোই নন, তার সতীর্থদের সবাই পেয়েছেন একই মডেলের গাড়ি। রোনালদো এবং তার সতীর্থদের পাওয়া গাড়িটি হচ্ছে জার্মান ব্র্যান্ড BMW দ্য XM। এই গাড়ির বর্তমান বাজার মূল্য 2.5 কোটি টাকার বেশি। রোনালদোর সংগ্রহে যেসব বিলাসবহুল গাড়ি আছে সেসবের তুলনায় এ দাম খুবই কম বলা যায়। যেমন রোনালদোর দখলে আছে বুগান্তি সেন্তুনেচের মতো গাড়ি, যে গাড়ির বাজার মূল্য প্রায় 110 কোটির মতো। এমনকি বিশেষ সংস্করণের এই গাড়ি বানানোই হয়েছে কেবল 10টি, এবং যার একটি রয়েছে রোনালদোর কাছে। রোনালদোর সংগ্রহে থাকা আরেকটি গাড়ি হচ্ছে বুগান্তি চিরন, যার মূল্য প্রায় 35 কোটি টাকার মতো। এছাড়া রোনালদোর ম্যাকলারেন সেনার যে গাড়িটি আছে সেটিও দেখতে বেশ নান্দনিক। প্রায় 12 কোটি টাকায় কেনা এই গাড়িটি রোনালদোর কাছে আছে 2019 সাল থেকে। রোনালদোর কাছে থাকা আরেকটি বিলাসী গাড়ি হচ্ছে ফেরারি 599 GTT।
এই গাড়ির মূল্য প্রায় 4 কোটি টাকা। রোনালদোর সংগ্রহে থাকা গাড়িগুলোর মধ্যে আলাদাভাবে উল্লেখ করতে হবে বান্ধবীর জর্জিনা রুদ্রিগেজের দেয়া রোলস রয়েস ডনের কথা। 2022 সালের বড়দিনে রোনালদোকে গাড়ি দিয়েছিলেন জর্জিনার দেয়া এই গাড়ির মূল্য 3 কোটি টাকার বেশি। এসবের পাশাপাশি রোনালদোর সংগ্রহে আরও বেশ কিছু বিলাসবহুল গাড়ি আছে। 2017 সালে প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে রোনালদোর সংগ্রহে থাকা কারের সংখ্যা ছিল 20। এরপর গত জুলাইয়ে আরেকটি খবরে জানানো হয় রোনালদোর গাড়ির সংখ্যা এখন 30 ছাড়িয়ে গেছে। সামনের দিনগুলোয় গোল সংখ্যার মতো গাড়ির সংখ্যা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থাকে সেটাই এখন দেখার অপেক্ষা। বলিউডের অন্যতম সাহসী অভিনেত্রী রাধিকা আপ্তে চরিত্রের প্রয়োজনে তিনি নিজেকে ভেঙেছেন বিস্ময়করভাবে। এমনকি মাতৃত্বের খবরটাও ছিল বিস্ময়কর চমকে ভরা। গত অক্টোবরে BFI লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে আচমকাই তিনি সবার সামনে হাজির হন বেবি বাম্প নিয়ে। তখনই জানা যায় প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন অভিনেত্রী। মাঝে আর খবর নেই। শনিবার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সন্তানের সঙ্গে ছবি শেয়ার করে ফের চমকে দেন রাধিকা, যেখানে দেখা যাচ্ছে নবজাতক কোলে নিয়ে ল্যাপটপ খুলে হাসি মুখে বসে আছেন রাধিকা। বেস্ট ফিডিং হ্যাশট্যাগ দিয়ে ক্যাপশনে লিখে দিয়েছেন, জন্মের 1 সপ্তাহের মাথায় আমরা প্রথম কাজের মিটিং করেছি, যেখানে স্পষ্ট কাজের ফাঁকে সন্তানকে বুকের দুধ পান করাচ্ছিলেন অভিনেত্রী, যার মাধ্যমে প্রথম জানান দিলেন তার মা হওয়ার সুখবরটি। অভিনেত্রীর এমন চমকে শুভেচ্ছা জানাচ্ছেন সবাই। তারকা সহকর্মী থেকে শুরু করে ভক্ত অনুরাগী সবার শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন রাধিকা। তবে অনেকের মনে প্রশ্ন ছিল ছেলে হয়েছে নাকি মেয়ে। হ্যাশট্যাগ দিয়ে অভিনেত্রী জানালেন ইটস আ গার্ল। 2011 সালে ব্রিটিশ সঙ্গীত শিল্পী ও সুরকার বেন ডিক টেলরের সঙ্গে লন্ডনে একত্র বাস শুরু করেন রাধিকা। পরের বছর জানান আইনি বিয়ে সেরেছেন তারা।